না। ওকে, আমি কিছু শুনতে পারছি না। কেন আপু শুনতে পারছেন না? কেটা? শোভা আপু, শোভা আপু শুনতে পাচ্ছেন? শোভা আপু শুনতে পাচ্ছেন? ক্লিয়ার, ভয়েস ক্লিয়ার? শোভা আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি একটু ব্রিফ করব 5 মিনিটস এর জন্য, সেটা হচ্ছে পার্ট 1 এর ব্যাপারে একটু ব্রিফ করে দেই। হ্যাঁ, তার আগে বলেন, কেউ তো দেন না এবার পরীক্ষা, ঠিক আছে? সবাই হচ্ছে জুলাইতে ইয়েতে বসবেন, এমআরসিওজি তে পার্ট 1 এ বসবেন, তারপর হচ্ছে নেক্সট জানুয়ারিতে ইনশাআল্লাহ আপনারা হচ্ছে এফসিপিএস পার্ট 1 এও বসবেন। ইনশাআল্লাহ হয়ে যাবে সব। ইনশাল্লাহ। দেখ দেখ। আচ্ছা, সবাই একটু ভিডিওটা অন করি। আইফোন আইফোন প্লিজ চেঞ্জ ইওর নেম। আপু চেঞ্জ ইওর নেম। আপু ভিডিও অন করলে কানেকশন থাকে না আমার, ঝামেলা। আপার নেম নামটা কি? আপার নামটা কি? শাহানাজ। শাহনাজ আপু, আচ্ছা ঠিক আছে। ওকে, আমাদের সাথে দুজন নতুন জয়েন করেছেন আজকে, ভেরি ভেরি ওয়েলকাম। আর হচ্ছে আমি আপনাদের কিছু ছবি দিয়ে দিব, 1 মিনিট আমাকে একটু টাইম দিবেন। আপু কোন মেডিকেলের থেকে পাশ করেছেন? হুম, জি জি জি, নতুন জয়েন। ইব্রাহিম মেডিকেল কলেজ থেকে কোন ব্যাচের আপু? 16 ব্যাচে, মানে 2016-তে পাশ করেছেন। আচ্ছা, এখন কোথায় আছেন আপু? এখন কোথাও নাই, ভেরি গুড। পড়াশোনা করতেছেন, ভেরি ওয়েল ডান। মুনিরা আপু, আপনার একটু ইন্ট্রোটা দিবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মনিরা। আমি পাশ করেছি রাজধানী সোফিয়া মেডিকেল কলেজ যশোর হুম থেকে হুম, 2020-এ পাশ করেছি। আলহামদুলিল্লাহ। আপু কোথায় আছেন এখন? এখন আমি প্রাইভেট চেম্বার প্র্যাকটিস করছি। হুম, আর যে হার্টবিট ইনস্টিটিউশন অফ কোর্সের প্রোগ্রাম ডিরেক্টর। ওকে, অনেক কিছু করতেছেন। Give me a moment, আমি জাস্ট একটু কয়েক সেকেন্ড সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। গত ক্লাসে নোট করেছেন সবাই? হুম, আফরিন আপু, শোভা আপু, শাহনাজ আপু, নোট করেছেন? নোট ডান? হুম। কি আপু করেছে? ওই আমি তো ছবি পাইলাম না। ওহো, ছবি তো তোলা হয় না, খাতায় লিখছি। ঠিক আছে। খাতায় লিখলেও সমস্যা নাই, হয়ে গেলেই হয়ে গেল। বাট আপনাদের এখানে যাচ্ছে না কেন? আচ্ছা, আমি আমার এখান থেকে পাঠাচ্ছি। তার আগে আমি একটু জাস্ট 2 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি। হ্যাঁ, কেউ যদি চা কফি কিছু খেতে চান একটু খেয়ে নিতে পারেন, ঠিক আছে? তারপর আমরা পুরাটা কনসেন্ট্রেশন দিয়ে ক্লাসটা করব। ক্লাসটা ছোট্ট, বাট আমরা হচ্ছে গিয়ে আহ, আমি- শায়লা আপু, আপনি একটু হচ্ছে গিয়ে ইয়ে করেন, আপনি নতুন করে আবার হচ্ছে রিজয়েন করেন। শায়লা আপু, সবাই তো আমাকে শুনতে পাচ্ছেন না? আফরিন আপু, শোভা আপু, শাহনাজ আপু, মিতু আপু, আমাকে শোনা যাচ্ছে তো? ক্লিয়ার বুঝতে পারছি। ভয়েস? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, জি তাহলে আপু, শোভা শোনা আপু, যাচ্ছে। শায়লা আপু, শায়লা আপু কিছু শুনতে পাচ্ছেন না? শায়লা আপু একটু আপনি হচ্ছে গিয়ে ইয়ে করেন, মিটিংটা ক্যান্সেল করেন, ক্যান্সেল করে আবার নতুন করে জয়েন করেন। জয়েন করলে আবার ঢোকা যেতে পারে, ঠিক আছে? আর একটু দেখে নেন আপনার হচ্ছে সাউন্ড ভলিউম এগুলো একটু ঠিক আছে কিনা, একটু চেক করে নেন, ঠিক আছে? এক্সিট করে আবার এন্ট্রি করেন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস পড়বো। নাম্বার 1 হচ্ছে পেডিগ্রি। আমি অ্যাজ আর্লি ক্লাসে আমি বলে দিয়েছি, জেনেটিক থেকে কিন্তু 10টা থেকে 15টা কোশ্চেন আসবে মাস্ট, এবং এই কোশ্চেনগুলো আমরা সবাই পারবো ইনশাল্লাহ, বিকজ অফ যেইগুলো আমি বলতেছি এগুলার বাইরে কোনো কোশ্চেন পাবেন না আপনারা। সো এই কোশ্চেনগুলো যদি একটু ভালো মতো পড়েন, এই টপিকসগুলো যদি একটু ভালো মতো করেন, কোনোভাবে আপনার জেনেটিক্স কেউ আটকাতে পারবে না, এবং জেনেটিক্সে উইল গিভ অল দ্য নাম্বার, আই গেস ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে গিয়ে একটু দেখাচ্ছি, কারণ হচ্ছে গত ক্লাসে যে আপুরা ছিলেন না, আমি জাস্ট ওনাদেরকে একটুখানি ব্রিফ করব।
Before that, it's my cell cycle. হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমি একটুখানি হচ্ছে নতুন যারা আসছে এদেরকে একটু ব্রিফ করে নিই। হ্যাঁ, কেন আসছেন এমআরসিওজি দিতে? হ্যাঁ, বলেন কেন আসছেন? শাহনাজ আপু কেন আসছেন এমআরসিওজি দিতে বলেন? ওয়াই? হুম, ভাইয়া কেন আসছেন এমআরসিওজি দিতে? ওকে, তো এমআরসিওজি তো সবাই জানেন যে এমআরসিওজি হচ্ছে গিয়ে একটা মেম্বারশিপ অফ দ্য রয়্যাল কলেজ অফ অপস অ্যান্ড গাইনি, দ্যাট ইজ দ্য বিলং টু ইংল্যান্ড। সো ইংল্যান্ড মানে অ্যাকচুয়ালি হচ্ছে ইউনাইটেড কিংডম। সো এমআরসিওজি হচ্ছে গিয়ে রয়্যাল একটা ডিগ্রি, বিকজ এটা রয়্যাল কলেজের ডিগ্রি। আর একটা হচ্ছে কি আমরা যে ছোটবেলায় শুনতাম যে বিলাত ফেরত ডক্টর, সো ইউ উইল বি আ বিলাত ফেরত ডক্টর আফটার ইনশাল্লাহ, আফটার কমপ্লিটিং ইউর এমআরসিওজি এক্সাম। সব থেকে বড় কথা হচ্ছে এটাকে বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড ডিগ্রি। কেন বলা হয় গোল্ড স্ট্যান্ডার্ড ডিগ্রি? বিকজ আমাদের, আমি মানে উইথ ডিউ রেসপেক্ট বলতেছি, আমাদের দেশে যে ডিগ্রিগুলো আছে এফসিপিএস, এমএস, অবশ্যই কঠিনতম একটা পরীক্ষা এবং এটা অবশ্যই একটা মানে খুব স্ট্যান্ডার্ড একটা এক্সাম, স্ট্যান্ডার্ড অ্যাজ এ ডক্টর। সো তারপরও দেখা যায় কি আনফরচুনেটলি আমাদের এই ডিগ্রিগুলো বাইরে কাউন্ট হয় না। বাট এমআরসিওজি ইটসেলফ একটা ডিগ্রি যেটা হচ্ছে গিয়ে আপনি হোল ওয়ার্ল্ডে এটা কাউন্ট হয় এবং এটা হচ্ছে সারা পৃথিবী থেকে এই এমআরসিওজি পরীক্ষাটা দেওয়া হয়, বিকজ এটা একটা ইন্টারন্যাশনাল মানে ইন্টারন্যাশনাল রিকগনাইজ একটা ডিগ্রি, যেটা দিয়ে আপনি শুধুমাত্র দেশে না, আপনি বিদেশে, বিদেশের বাইরেও আপনি অনেক কিছু করার সুযোগ আছে। অনেক পরবর্তীতে আপনি যদি হচ্ছে গিয়ে কিছু মানে লাইক আপনি কোনো ফেলোশিপ করতে চান বা হচ্ছে আদার্স কোনো হচ্ছে গিয়ে আপনি মাস্টার্স করতে চান, অনেক সময় দেখা যায় ফেলোশিপ করার জন্য কিছু ক্রাইটেরিয়া থাকে এবং এমআরসিওজি ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়া উইদিন দেম, কারণ ওরা হচ্ছে এফসিপিএস বা এমএস ক্রাইটেরিয়া ধরে না, ওরা হচ্ছে এমআরসিওজিটাকেই ক্রাইটেরিয়া ধরে। এটা একটা পয়েন্ট। নাম্বার টু হচ্ছে গিয়ে এটা দিয়ে আপনি হচ্ছে যে কোনো জায়গায় গিয়ে আপনি অ্যাজ এ অপস গাইনি স্পেশালিস্ট হিসেবে আপনি কাজ করতে পারবেন। সেটা আপনার হতে পারে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ডের বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, সেটা হতে পারে মিডল ইস্টার্ন কোনো কান্ট্রিতে, সেটা হতে পারে আপনার আদারওয়াইজ লাইক আপনি সাউথ এশিয়ান যে রিজনের যে কান্ট্রিগুলো আছে ওখানেও আপনি খুব ভালোভাবে জব পাবেন। কারণ হচ্ছে কি আমরা তো যে আমরা অর্জন করতে পারবো না, তাই না? আমাদের গিয়ে আমাদের লাইনেই কাজ করতে হবে, সো দ্যাট এটা আপনাকে অপস গাইনি স্পেশালিস্ট হিসেবে অ্যাজ এ সরাসরি আপনি ওইখানে ট্রেনিং লেভেলে একদম জয়েন করতে পারবেন। ইভেন তো আপনি পার্ট ওয়ান করে আপনি ইংল্যান্ডে সরাসরি ট্রেনিং এ ঢুকতে পারবেন, কারণ প্রত্যেক বছর ট্রেনিং এ 50 স্টুডেন্ট নেয়, 50 সরি 50 হচ্ছে গিয়ে স্টুডেন্ট ওরা নেয় ট্রেনিং হিসাবে। ST1 লেভেল থেকে শুরু হয়, বেসিক্যালি ST1 থেকে ST7 লেভেল পর্যন্ত থাকে। হুম, তো ST1 লেভেল হচ্ছে গিয়ে যারা এমআরসিওজি পার্ট ওয়ান করছে ওরা সরাসরি রেজিস্টার বা হচ্ছে গিয়ে আপনার সিএ পোস্টে ঢুকতে পারে, ট্রেনিং পোস্টে ঢুকতে পারে, ট্রেনিং স্পেশালিস্ট পোস্টে ঢুকতে পারে। দেন হচ্ছে ST2, ST3 হচ্ছে আপনার এমআরসিওজি পার্ট টু কমপ্লিট করতে হবে, সাথে আরো কিছু ক্রাইটেরিয়া লাগে, লাইক আপনার ক্রিটিক্যাল যে সিজার গুলো ওগুলা পারতে হবে, হিস্টেরেক্টমি পারতে হবে, ভ্যাজিনাল হিস্টেরেক্টমি পারতে হবে। দেন হচ্ছে কি আপনার যে অপারেটিভ ভ্যাজিনাল ডেলিভারি, দ্যাট মিনস ভেন্টোস, দ্যাট মিনস আপনার হচ্ছে ফোরসেপ ডেলিভারি, এগুলো আপনার জানতে হবে। পেরিনিয়াল টিয়ার, 4th ডিগ্রি টিয়ার করা জানতে হবে। সো এগুলো হলে আপনার যদি পার্ট টু করা থাকে আপনি ST3 লেভেলে চলে যাবেন। ST3 লেভেলের পরে যখন আপনি 4-এ গিয়ে কমপ্লিট করে ফেলেন আপনি কিন্তু স্পেশালিস্ট লেভেলে চলে গেলেন, সো দ্যাট ইউ আর আ কনসালটেন্ট। ঠিক আছে, ওকে, এইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে গিয়ে এমআরসিওজি যেটা মানে যেটা হচ্ছে এটা একটা প্রোটোকল ফলো করে। আমাদেরও যেরকম আমাদের কিন্তু একটা অপস গাইনির একটা প্রোটোকল আছে বাংলাদেশে, সেটা হচ্ছে ওজিএসবির প্রোটোকল। আপনি খুলে দেখবেন ওইখানে ম্যাক্সিমামই হচ্ছে আপনার আরসিওজি প্রোটোকল গুলো ওরা জাস্ট কপি পেস্ট করে দিয়েছে। ঠিক আছে, এটা আপনি খুললেই বুঝতে পারবেন এবং নিচে লেখা থাকে যেটা আরসিওজি কত নাম্বার গাইডলাইন। সো আরসিওজির যেটা হয় সেটা হচ্ছে গিয়ে একদম প্রোটোকল ওয়াইজ আসে। আমরা যেরকম করি না যে আমরা অনেক আমাদের ম্যাল প্র্যাকটিস করা হয় বা হচ্ছে আনইথিক্যাল অনেক প্র্যাকটিসই আমাদের করা হয়, এটা আমরা যে জেনে করি না জেনে মানে জেনে করি তাও না, কিন্তু অনেক সময় এটা হচ্ছে কি আমরা আসলে দেখতে দেখতে আমরা এভাবে ইউজ টু হয়ে গেছি। বাট আরসিওজিতে যেটা হয় সেটা হচ্ছে আরসিওজির একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে, ইউ হ্যাভ টু মেনটেন ইট। আপনি স্টেপ ওয়ানের
আগে আপনি স্টেপ 3 তে লাফ দিয়ে যেতে পারবেন না। আপনার স্টেপ 1 শেষ করতে হবে, স্টেপ 2 শেষ করতে হবে, দেন ইউ উইল গো টু স্টেপ 3। ঠিক আছে? তো স্টেপ ওয়াইজ যখন আপনি করবেন তখন কি আপনি কিন্তু একটা মানে ওয়েল অর্গানাইজ, ওয়েল লিটারেট, ওয়েল মানে কি বলবো একটা ওয়েল নলেজেবল একজন ডক্টর হয়ে যাবেন আপনি, যে আপনি জানেন আমি জিনিসটা জানি যে আমি এটার পরে এটা করব, তো আমার এরকম একটা কনফিউশন হবে না। সো আরসিওজি প্রত্যেকটা গাইডলাইন হচ্ছে এরকম করে অর্গানাইজ করে দেওয়া যে আমি এটার পর এটা করব, দেন এটা না হলে দেন আমি এটাতে যাব, সো দ্যাট আপনি নিজে কিন্তু আপনি একটা মানে ওয়েল কনফিডেন্ট একটা ডক্টর থাকবেন। অবশ্যই এটা হচ্ছে গিয়ে আচ্ছা, অবশ্যই হচ্ছে কি এটা আপনার কনফিডেন্ট বাড়াবে, আপনার ইন্টেলেকচুয়ালিটি বাড়াবে, আপনাকে অ্যাজ এ মানে ক্লিনিশিয়ান হিসেবে আপনি অনেকের থেকে অনেক উপরে থাকবেন। ঠিক আছে? এটা একটা। সেকেন্ড থিং হচ্ছে গিয়ে আপনার যে আপনি যখন একটা প্রোটোকল ফলো করবেন কেউ কিন্তু আপনার কিছু বলতে পারবেন না, মানে বলতে পারবেন না যে না তুমি রং, মানে আপনার আপনার কাছে এভিডেন্স আছে যে আমি এভিডেন্স বেস আমি সবকিছু করতেছি। ঠিক আছে? এটা একটা। সেকেন্ড থিং, থার্ড থিং হতেছে আমাদের যেরকম হচ্ছে আমাদের দেশে রিসার্চ ওইভাবে হয় না। হ্যাঁ, এটা সামহাও হয়তো আমরা আমরা হচ্ছে গিয়ে অ্যাজ এ কান্ট্রি আমরা একটু গরিব। তারপর হতেছে গিয়ে অ্যাজ এ কান্ট্রি আমাদের হচ্ছে গিয়ে ওইরকম আমাদের রিসার্চ যে ম্যাটেরিয়ালস গুলা বলেন বা রিসার্চের যে সুযোগ সুবিধা বলেন ওগুলো আমাদের নাই আনফরচুনেটলি। সো দ্যাট আমাদের অনেক ভালো ভালো গাইনোকোলজিস্ট আছে, অনেক ভালো ভালো মানে ক্লিনিশিয়ান আছে আমাদের, মানে ক্লিনিশিয়ানদের নিয়ে কোনো অবজেকশন নাই, কিন্তু আমাদের হচ্ছে গিয়ে অনেক কিছুর অভাব আছে যেটার কারণে আমরা হচ্ছে রিসার্চ পারপাসে যেতে পাই না। সো রিসার্চ পারপাস আপনার যদি জানতে হয় আপনি আরসিজি পরীক্ষা দিতে হবে, কারণ ওদের হচ্ছে প্রত্যেক 2 বছর পর পর ওদের গাইডলাইনটা আবার আপডেটেড করা হয়। যে আমি হয়তো 2 বছর আগে আমি এটা করতাম, এই জিনিসটা আমি লাস্ট 2 বছর ধরে আমি করতেছি, 3 বছর ধরে করতেছি, দেন দেখলাম এটার থেকে আরেকটা ধাপে গেলে আমার হচ্ছে ইমপ্রুভমেন্ট বেশি হবে। সো আপনি সব থেকে বেশি পেশেন্টের বেনিফিটটা আপনি দিতে পারবেন অ্যাজ এ আরসিওজি মেম্বারশিপ হোল্ডার। কারণ কি? কারণ হচ্ছে কি আপনি তো জানেন যে প্রত্যেক বছর বছর ওদের নতুন নতুন, কারণ প্রত্যেক বছর বিশ্বাস করেন ওদের প্রত্যেক বছর 30 থেকে 35টা গাইডলাইন আপডেটেড হয়, 30 থেকে 35টা গাইডলাইন নতুন নতুন আসে। ঠিক আছে? তো যখন আপনি এগুলা হচ্ছে জানবেন, আপনি জাস্ট এমনি যখন জানবেন আপনি, কারণ আপনি যখন হচ্ছে গিয়ে মেম্বারশিপে ঢুকে যাবেন আপনার এগুলো টাচে থাকবেন, আপনি আবার কন্টিনিউয়াস আপনার কাছে মেল আসতে থাকবে যে ওদের এটা এটা আপডেট আসছে। তো তখন যখন আপনি আপডেটেড হয়ে যাবেন, নলেজটা যখন আপডেটেড হবে, ডেফিনেটলি আপনি পেশেন্টের জন্য কি বলবো, পেশেন্টের জন্য একটা দূত হয়ে আসবেন। লাইক আপনি হচ্ছে কি পেশেন্টকে সব থেকে বেস্ট ট্রিটমেন্টটা আপনি পেশেন্টকে এনশিওর করতে পারবেন, পেশেন্ট হচ্ছে আপনি বেস্ট বেনিফিটটা আপনি পেশেন্টকে দিতে পারবেন। ঠিক আছে? এখন আসি হচ্ছে বাইরে গিয়ে আপনি কি করতে পারবেন, বললাম তো যে বাইরে গিয়ে আপনি যে কোনো দেশে আপনি নিতে পারবেন। ইভেন তো আপনি যদি অস্ট্রেলিয়াতেও সেটেল হতে চান বা ওইসব কান্ট্রিতে যদি সেটেল হতে চান, অস্ট্রেলিয়া অ্যাকচুয়ালি কিন্তু ইংল্যান্ডের রানীর আন্ডারে চলে। ঠিক আছে? সো অস্ট্রেলিয়াতেও যদি আপনি সেটেল হতে চান ওই সব জায়গায় আপনার খালি হচ্ছে গিয়ে দিয়ে আপনি লাইক ওদের লাইসেন্স এক্সামটা দিয়ে আপনি সরাসরি ওদের গাইনোকোলজিস্ট হিসেবে জয়েন করতে পারবেন। অর এলস যদি আপনি এনএইচএস এ 2 বছরের ট্রেনিং থাকে আফটার কমপ্লিটিং ইউর এমআরসিওজি পার্ট 3 এক্সাম, দেন আপনি এনএইচএস থেকে সরাসরি ওদের কাছে একদম ডিরেক্ট আপনি গাইনোকোলজিস্ট হিসেবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, বাট বিফোর দ্যাট আপনার 2 বছর ইংল্যান্ডে থাকতে হবে। ঠিক আছে? দুবাই, মিডল ইস্টার্ন যে কান্ট্রিগুলো আছে এগুলোতে আপনি অলওয়েজ ওয়েলকাম, কারণ হচ্ছে ওরা এমআরসিওজি হোল্ডার খুঁজে। ঠিক আছে? আর তাছাড়া হচ্ছে গিয়ে আমরা অনেক এক্সপ্লোর করতে পারবো, আমরা যদি বাইরেও থাকি 2-3 বছর বাইরে থাকি তাহলে আমরা হচ্ছে ওদেরকে অনেক কিছু এক্সপ্লোর করতে পারবো। এখন আমি চলে আসি যে পার্ট এমআরসিজি পরীক্ষাটা কিভাবে হয়। 3টা পার্টে পরীক্ষাটা হয়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আগে হচ্ছে কি পার্ট 3টা হতো না, আগে পার্ট 1, পার্ট 2 ছিল, বাট রিসেন্টলি লাস্ট 2017 থেকে আবার পার্ট 3টা ওরা অ্যাড করেছে। বিকজ অফ দেখা গেছে যে আদারওয়াইজ ক্লিনিক্যালি নলেজটা আমাদের থাকে না, আমরা হচ্ছে যা করি সব হচ্ছে থিওরিটিক্যাল নলেজ। তো পার্ট 3টা হচ্ছে টোটালি ক্লিনিক্যাল, হ্যাঁ, অস্কি রিলেটেড। আচ্ছা, পার্ট 1টা হচ্ছে এসবিএ 100 এসবিএ থাকবে। পার্ট 1 পরীক্ষাটা আপনি লাকিলি বাংলাদেশ থেকে দিতে পারবেন। পার্ট 2টা আগে দেওয়া যেত না, লাকিলি আমরা এখন পার্ট 2টা বাংলাদেশ থেকে দিতে পারি। পার্ট 3টা হচ্ছে আপনার দেশের বাইরে থেকে দিতে হবে। ঠিক আছে? এই 3টা পার্টে পরীক্ষা হয়। পার্ট 1 হচ্ছে পুরাটাই হচ্ছে বেসিক, যে আপনার বেসিক নলেজ কতটুকু রিগার্ডিং গাইনিয়ান অবস ফিল্ড। ঠিক আছে? এই বেসিকটা দিয়ে আপনার হচ্ছে পার্ট 1টা পাস করতে হবে। পার্ট 2 হচ্ছে টোটালি আপনার আহ এটা হচ্ছে কি আপনার গাইডলাইন বেস। ঠিক আছে? যে ওদের ট্রিটমেন্টটা আমরা জানি কিনা। পার্ট 1-এ আপনি জানবেন হচ্ছে কি কি দেখলে আপনি ডায়াগনোসিসটা করতে পারবেন। আপনার কিন্তু এখানে ট্রিটমেন্টটা এরকম লাগে না আমাদের। ঠিক আছে? যে আপনি জানেন কিনা যে আপনার কাছে একটা টার্নার আসছে, কি দেখলে আপনি বুঝবেন এটা টার্নার, বা আপনার কাছে একটা হইতেছে গিয়ে পেশেন্ট আফটার ডেলিভারি আসছে, তার অ্যান্টেরিয়র থাইতে হচ্ছে কোনো সেন্সেশন পাচ্ছে না, আপনি বুঝতেছেন কিনা যে কোন নার্ভ ইনজুরি হলে আমি অ্যান্টেরিয়র থাইতে সেন্সেশন পাবো না। দ্যাট ইজ বিলং টু পার্ট 1।
ঠিক আছে, একটা পেশেন্ট আসছে আইইউসিডি নিয়ে। আইইউসিডি মিনস আপনার জাস্ট ওর একটা হচ্ছে কপার ডিভাইস আছে ওর, কিন্তু কপার ডিভাইস পরার পরে ওর হচ্ছে কি সমস্যা হতেছে, ওর অনেক সিভিয়ার ইনফেকশন হচ্ছে। কোন ব্যাকটেরিয়াটা ইনফেকশন করতেছে এটা আপনি জানেন কিনা? নট নেসেসারি যে আপনাকে ট্রিটমেন্ট জানতে হবে, দ্যাট ইজ পার্ট 1। পার্ট 2 হচ্ছে আপনাকে ট্রিটমেন্ট জানতে হবে, আপনাকে ম্যানেজমেন্ট জানতে হবে। সো পার্ট 2 ইজ টোটালি ম্যানেজমেন্ট বেস একটা এক্সাম, ঠিক আছে? এবং ওদের প্রোটোকলটা আপনার জানতে হবে যে ঠিক আছে ম্যানেজমেন্টে আমরা শোল্ডার ডিস্টোসিয়াতে আমরা কি ম্যানেজমেন্ট দিব। আমরা ফার্স্টে কি হচ্ছে গিয়ে ওদের অনেকগুলা ইয়ে আছে, ম্যাক বা ম্যাক রবার্স, সরি সরি, তারপর ওই যে কিছু পজিশন গুলো আছে, এই পজিশন গুলো আমরা জানি কিনা। হ্যাঁ, এটাই হচ্ছে, এক্সকিউজ মি একটা মিনিট। সরি, ঠিক আছে, তাহলে যেটা বলতেছিলাম, পার্ট 2 হচ্ছে গিয়ে টোটালি আপনার ম্যানেজমেন্ট বেস। পার্ট 3 হচ্ছে ক্লিনিক্যালি, যে আপনার কাছে পেশেন্ট, সরাসরি পেশেন্ট আসছে, পেশেন্টকে আপনি কি কোশ্চেনারিজ করবেন, কারণ ওরা, আমরা তো হচ্ছে কি করি যে না দেখে দিয়ে দিই ট্রিটমেন্ট, যেটা ঠিক আছে জানি এটা আপনার হয়তো হয়েছে, এটা করে আসেন। বাট পেশেন্টকে আপনি কি কি কোশ্চেন দিয়ে আপনি বের করে আনবেন তার ডিজিজটা, কি কি কোশ্চেন দিয়ে আপনি হচ্ছে কি তার ট্রিটমেন্ট পর্যন্ত যাবেন, আপনি ট্রিটমেন্টের প্রসিডিউরস পারেন কিনা, লাইক আপনি হিস্ট্রোস্কোপ পারেন কিনা, আপনাকে ডামি দিয়ে দিবে, ডামির উপর আপনার করে দেখাইতে হবে, ঠিক আছে? আপনাকে ল্যাপারোস্কোপির পোর্ট ঢুকাইতে পারেন কিনা, এগুলো ওরা জানতে চায়। সো এগুলা হচ্ছে পরের ইস্যু। আমরা ইনশাল্লাহ পার্ট 1 পার্ট 2 পাস করে যাব। আচ্ছা, আর পার্ট 1-এ হচ্ছে গিয়ে কি কি কোনখান থেকে আসে, আমি জাস্ট আপনাদেরকে একটা শর্ট ব্রিফ দেখাই দিচ্ছি, লাইক এটা। হুম, এটা একটু দেখে নেন। হ্যাঁ, দেখা যাচ্ছে সবাই? শাহনাজ আপু দেখা যাচ্ছে? শাহনাজ আপু তো শেষ হয়ে যাবে কদিন পরে, শাহনাজ আপু আমাকে হচ্ছে অ্যাসিস্ট করবে, ঠিক আছে? এটা দেখা যাচ্ছে ছবিটা, একটা পাই চার্ট, নিরুসিনী পাই চার্ট, ঠিক আছে, গুড। জি আপু দেখা যাচ্ছে। ওকে, তাহলে এটা হচ্ছে কি টোটালি একটা ব্রিফ অ্যাবাউট আপনার কি কি থেকে কোশ্চেনটা আসবে পরীক্ষাতে, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে, কই চলে গেল, দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এখান থেকে যেগুলো আসে, পেপার 1 দুইটা পেপারে পরীক্ষা হয়, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টার পরীক্ষা হবে। 6 ঘন্টার মধ্যে আপনি 1 ঘন্টা ফ্রেশ হওয়ার জন্য টাইম পাবেন। হ্যাঁ, তো এইটা হচ্ছে গিয়ে পেপার 1-এ থাকে হচ্ছে গিয়ে আমার অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, এমব্রায়োলজি, এন্ডোক্রাইনোলজি, জেনেটিক্স এবং ফিজিওলজি, এপিডেমিওলজিক্যাল স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? তো অ্যানাটমি থেকে মোটামুটি আমার 30 থেকে 60টা কোশ্চেন আসবে। হ্যাঁ, 30টার মতো কোশ্চেন আসবে, 30টার মতো কোশ্চেন আসবে হচ্ছে অ্যানাটমি থেকে, ঠিক আছে? তাহলে অ্যানাটমি থেকে আসবে 30 থেকে 35টা কোশ্চেন, আমি ভাগ করে দিচ্ছি। এমব্রায়োলজি, জেনেটিক্স, হ্যাঁ, এই দুটা থেকে টোটালি আপনার 20 থেকে 25টা কোশ্চেন আসবে। এটা হচ্ছে রিলেটেড টু অ্যানাটমি 2, কারণ কি, কারণ অ্যানাটমির কিছু অংশ আপনি দেখবেন এমব্রায়োলজি থেকে আসতেছে, এগুলো তো কাছাকাছি সব, ঠিক আছে? তো অ্যানাটমি বা জেনেটিক্স আর এমব্রায়োলজি, এইটা থেকে, তিনটা থেকে যদি আমি বলি, মোটামুটি আপনি এই তিনটা থেকেই আপনি 60 কোশ্চেন পেয়ে যাবেন, ঠিক আছে? মোরালেস 60 কোশ্চেন পেয়ে যাবেন রিলেটেড টু ক্লিনিক্যাল কোশ্চেন। ক্লিনিক্যাল কোশ্চেন কি, ওই যে ওইভাবে আসবে, আ পেশেন্ট কাম টু ইউ, few days ago her baby born, now she is very much anxious about her baby because the baby has polydactyly, or the baby has, আপনাকে বলবে হচ্ছে there is a small gap in between the two eyes, কি হবে এটা, কি হবে এটা? polydactyly, polydactyly কি হবে আফরিন আপু? polydactyl কি হবে? শোভা আপু, জান্নাত আপু, কি হবে দেখি, কে বলতে পারেন? পাটাও সিনড্রোম। ভেরি গুড, ভেরি পাটাও গুড। syndrome। আপনি তো পড়েন ভাই, আপনি এটা বললে পারলেন না কেন বলেন? পড়েন নাই? ভেরি ওয়েল ডান। তাহলে এই টাইপের কোশ্চেন থাকবে ক্লিনিক্যাল বেস। তাহলে টোটালি অ্যানাটমি, জেনেটিক্স, এমব্রায়োলজি থেকে 60 কোশ্চেন চলে আসবে। হ্যাঁ, বায়োকেমিস্ট্রি থেকে 5 থেকে 10টা কোশ্চেন আসে, ম্যাক্সিমাম 10, মিনিমাম 5টা কোশ্চেন আসবে।
তারপর এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ফিজিওলজি এখান থেকে আসবে হচ্ছে 30টা, তাহলে কটা হয়ে গেল? 60 30 90, 5 হচ্ছে 95, আর স্ট্যাটিস্টিক্স থেকে ধরেন হচ্ছে গিয়ে আপনার 5 থেকে 8টা কোশ্চেন আসবে। সো এখানে কত হয়ে গেল আমার? 100 কোশ্চেন, রাইট? মোরলেস দুই একটা বেশি কম হইতে পারে, হয়তো আমি বলতেছি জেনেটিক্সে হচ্ছে এই স্ট্যাটিস্টিক্সে আপনার 5টা আসবে, ওখানে 3টা আসতে পারে। অ্যানাটমি ফিজিওলজি থেকে আমি বলছি যে সরি অ্যানাটমি জেনেটিক্স এমব্রা থেকে বলছি আমি 60টা, এখান থেকে হয়তো 55টা আসতে পারে, মোরলেস এরকমই আসে। নাও কাম টু পেপার 2। পেপার 2 তে হচ্ছে কি 100 মার্কসের পরীক্ষা হবে আফটার 1 আওয়ার। আপনি 3 ঘন্টা দিবেন এটাতে পরীক্ষা, 3 ঘন্টা দিবেন হচ্ছে গিয়ে পেপার 2 তে পরীক্ষা, মাঝখানে আপনি 1 আওয়ার গ্যাপ পাবেন, ঠিক আছে? ঠিক আছে, এই দুটার মাঝখানে আপনি 1 আওয়ার গ্যাপ। এখন এখানে কি আসবে? এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে হচ্ছে ফার্মা এবং মাইক্রো, এই দুটা যদি আপনি ভালো মতো পড়েন, নো ওয়ান ক্যান বেট ইউ ইন পেপার 2। তাহলে এখানে হচ্ছে ফার্মা থেকে আসবে 30 কোশ্চেন, 30 to 35 কোশ্চেন। আমি ফার্মা আপনাদেরকে চার্ট করে দিব, ট্রাস্ট মি, চার্টের বাইরে একটা ওয়ার্ড আপনি পড়বেন না, পুরা চার্টটা পড়লে আপনার হচ্ছে ফার্মাকোলজিটা পুরো আপনার কনসাইজ হয়ে যাবে। পুরা ফার্মা বই আমি আপনাদেরকে 10টা পেজের মধ্যে শেষ করে দিব, ঠিক আছে? বাট এটা আপনার নিজের করতে হবে, ওকে? তাহলে হচ্ছে 30টার মতো কোশ্চেন আসবে আপনার ফার্মাকোলজি থেকে। মাইক্রো থেকে আসবে 15 to 20 কোশ্চেন, এবং মাইক্রোবায়োলজি থেকে ইনক্লুডিং ক্লিনিক্যাল কোশ্চেন লাইক a patient come to you, she is 32 weeks pregnant and now she's come to you, now she's come to GP with severe vomiting and foul smelling stool. After discussion with the patient, she told you that she has a brunch party 2 days ago and she ate cheese, কলস্লো, সালাদ, সামথিং লাইক দ্যাট, এগুলা পিটা ব্রেড টেড এইসব দিয়ে একটা বড় একটা হিস্ট্রি আপনাকে, এত 4-5 লাইনের একটা হিস্ট্রি দিয়ে দিবে, ঠিক আছে? সো উইচ ব্যাকটেরিয়া প্রবাবলি শি গট, অর উইচ টাইপ অফ ইনফেকশন প্রবাবলি শি গট। কি হবে এটা? কি হবে এটা? শাহনাজ আপু তো পড়ছেন এটা, মাইক্রো। হুম, লিস্টেরিয়া। লিস্টেরিয়া হচ্ছে চিজ দিয়ে করে, ঠিক আছে? তারপর বললো একটা পেশেন্ট আসছে, পেশেন্ট হ্যাজ 32 weeks and now she developed severe lower abdominal pain, and after discussion she told you that she has a pet, she has a Persian cat and she always take care of her cat. So what will be the diagnosis? Hookworm infestation. কি? Hookworm infestation. না, না, বলেন। হুকওয়ার্ম ইনফেস্টেশন হবে না এখানে। আচ্ছা দেখি এটা পারেন কিনা। এটা বলেন তো, যে যদি পেশেন্ট আসে আইইউসিডি নিয়ে, তার হচ্ছে গিয়ে 2 weeks back she wear IUCD for family planning and now she develop heavy bleeding with heavy vaginal discharge, itching and foul smelling vaginal discharge. কি হবে এটা? ভালো স্পেলিং কিন্তু রিলেটেড টু আইইউসিডি কি দিয়ে রিলেটেড বলেন, পারেন? নাইসিরিয়া গনোরিয়া দিয়ে যেটা হয়। কি দিয়ে হবে? না না, নাইজেরিয়া না, এটা হচ্ছে ক্লামাইডিয়া দেওয়া হবে, ঠিক আছে? আর লিস্টেরিয়া যদি মানে যদি চিজ টিজ থাকে সেটা হচ্ছে লিস্টেরিয়া, এরকম করে করে এরকম আসবে কোশ্চেন গুলো। সো মাইক্রোবায়োলজি থেকে 15 থেকে 20টা কোশ্চেন আসবে, এখান থেকে 30 থেকে 35টা কোশ্চেন। সো ইন বিটুইন কত হয়ে গেল এখানে? 50টা কোশ্চেন আপনার এখান থেকে আসবে, 50 to 55 কোশ্চেন ফ্রম মাইক্রোবায়োলজি এন্ড ফার্মাকোলজি। প্যাথোলজি থেকে এরকম 5 থেকে 8টা কোশ্চেন আসবে, ম্যাক্সিমাম 10টা কোশ্চেন আসতে পারে। ইমিউনোলজি থেকে এরকম 5টা, ডাটা ইন্টারপ্রিটেশন থেকে 10 to 12 কোশ্চেন ডাটা ইন্টারপ্রিটেশন আমি শিখাই দিব। ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট থেকে এরকম 10 থেকে 12 কোশ্চেন। ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কোনগুলো? ওই যেটা বললাম, যে পেশেন্ট আসছে এইসব হিস্ট্রি নিয়ে আসছে, এটা কি হবে? পেশেন্ট আসছে সে অনেকক্ষণ লিথোটমি পজিশনে ছিল, শি হ্যাজ অবস্ট্রাক্টেড লেবার উইচ না প্রবাবলি ইনজুর্ড, ঠিক আছে? এরকম আসবে। পেশেন্ট আসছে obstructed labor নিয়ে আসছিল, long time she tried and after that forceps delivery done. Now she has food drop which now probably injured. Anatomy পড়ছেন না? Anatomy পড়াইছি না? কমন পেরিনিয়াল না। Very good রুনা আপু, very well done, আপনি পাস ইনশাআল্লাহ, ঠিক আছে? এই যে 5 থেকে 8 কোশ্চেন আসবে। বায়োফিজিক্স হচ্ছে গিয়ে রিলেটেড টু আলট্রাসোনোগ্রাম, জেস্টেশনাল স্যাক, এমআরআই, সিটি, সামথিং লাইক দ্যাট। সো এখানে দেখেন হয়ে গেল 50, 60, 70, 80, 90, 100, ঠিক আছে? ওকে।
তাহলে হচ্ছে পেপার 1 থেকে এগুলো আসতেছে, পেপার 2 থেকে এরকম আসতেছে। এখন পেপার 2 তেও কিন্তু আপনার জেনেটিক্স এমব্রায়োলজি থেকে কোশ্চেন আসতে পারে, পেপার 1 থেকেও জেনেটিক্স এমব্রায়োলজি থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ডাটা ইন্টারপ্রিটেশনটা কি? ডাটা ইন্টারপ্রিটেশন হইতেছে কি আপনাকে একটা ইসিজি দিবে, সিটিজি আসতে পারে, আপনার 2টা থেকে 3টা সিটিজি আসতে পারে, বাট ওরকম কঠিন সিটিজি দেয় না। পার্ট 1 এ কঠিন সিটিজি দেয় না, পার্ট 1 এ সিটিজি দেয় হচ্ছে কি আপনার এটা নরমাল নাকি অ্যাবনর্মাল নাকি সাসপিশিয়াস, এরকমই দেয়, এর মধ্যেই দেয়, ঠিক আছে, পার্ট 1 এ। আচ্ছা, তারপর দেয় হচ্ছে গিয়ে আপনার ডাটা ইন্টারপ্রিটেশনের মধ্যে আপনাকে দিবে পেডিগ্রি, একটা পেডিগ্রি আপনার মাস্ট থাকবে, পেডিগ্রি আমরা ইনশাআল্লাহ আজকে পড়বো। আর দিবে হচ্ছে গিয়ে আপনার ফেনোটাইপ জেনোটাইপ থেকে একটা কোশ্চেন দিবে, একটা ছবি দিয়ে দেবে, ওই ছবি থেকে আপনার জানতে হবে যে এটা কি টার্নার নাকি এটা ডাউন নাকি এটা এডওয়ার্ড নাকি এটা পাটাউস, ঠিক আছে, এটা একটা দিবে। আচ্ছা, ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কোনগুলো, যেগুলা বললাম যে এরকম কোশ্চেনারিজ থাকবে, এটা কি হবে, ইসিজি একটা দিতে পারে এগুলা থেকে। আচ্ছা, আর কি দিতে পারে, ম্যাথ। ম্যাথ হচ্ছে বায়োস্ট্যাট থেকে অবশ্যই 2টা থেকে 3টা ম্যাথ থাকবে। বায়োস্ট্যাট ক্লাসটা স্যার নেয়, বায়োস্ট্যাটটা আপনাদেরকে স্যার করায় দিবে। তো এই হচ্ছে গিয়ে টোটাল আপনার একটা ব্রিফ যে কিভাবে কিভাবে কোশ্চেন আসবে, চাইলে আপনার এটা ছবি তুলে নিতে পারেন, ঠিক আছে? ওকে, আমি সরাই ফেলবো এটা। এখন এটা তো গেল, এখন হচ্ছে গিয়ে পার্ট 1 কবে পরীক্ষা হয়, পার্ট 2 কবে পরীক্ষা হয়, ঠিক আছে? পার্ট 2 আমাদের এখন ইস্যু না, পার্ট 1টা হচ্ছে গিয়ে আপনার জানুয়ারি জুলাইতে পরীক্ষা হয়। জানুয়ারিতে পরীক্ষা হয় হচ্ছে 20 তারিখের পরে, জুলাইতে হয় হচ্ছে ফার্স্ট উইকের মধ্যে হয়ে যায়, মানে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে যে কোনো একটা ডেট, এবং এই ডেটটা ওরা 1 বছর আগেই দিয়ে দেয়। নেক্সট যে জুলাইতে হচ্ছে 1 তারিখে পরীক্ষা, জুলাইতে 1 তারিখে পরীক্ষা, ঠিক আছে, 1 তারিখ বা 2 তারিখ। ওকে, এই হচ্ছে গিয়ে পরীক্ষা। আর জানুয়ারিতে ইউজুয়ালি দেখা যায় 22 তারিখ 23 তারিখের দিকে পরীক্ষাটা হয়, ঠিক আছে? এইটা। আচ্ছা, কিভাবে পরীক্ষার জন্য প্রিপেয়ার হবেন, আমাদের বই মোর দ্যান এনাফ, এর বাইরে একটা ওয়ার্ড আপনার পড়তে হবে না। কারণ আমরা বিলিভ করি যে যেহেতু আপনার এটা হচ্ছে অনেকগুলা টাকা দিয়ে পরীক্ষা দিতে হয়, অলমোস্ট 80 থেকে 85 হাজারের মতো পড়ে যায় এখন পরীক্ষা দিতে। সো আমাদের মোটো থাকে হচ্ছে যেভাবেই হোক আপনারা যদি এটুক পড়েন, এটুকের মধ্যে যাতে আপনার পাস হয়ে যায়, বিকজ অফ আপনি পড়ার জন্য সারা জীবন পড়ে আছে, পড়ার জন্য আপনি মন চাইলে অনেক কিছুই পড়তে পারবেন, অনেক কিছু আপনি জানতে পারবেন উইথ ইওর ওন ইন্টারেস্ট। বাট পাস করার জন্য বা যে পরীক্ষাটা আপনি হচ্ছে কি অনেক লং টাইম মানে টাকা ইনভেস্ট করতেছেন, লং একটা মানে একটা বাল্ক অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করতেছেন, সেটার জন্য আমার মনে হয় যে আমাদের শুধু ওইটার দিকে ফোকাস দেওয়া উচিত যে হাউ কুড আই পাস ইন দা ফার্স্ট অ্যাটেম্প, ঠিক আছে? ফার্স্ট অ্যাটেম্পে আমাদের পাস করতে হবে। সো আমরা ওইভাবেই হচ্ছে কি আমাদের কোর্সটা করা, যাতে আপনি যদি 6টা মাস 2 থেকে 4 ঘন্টা সময় দেন, এতে যাতে আপনি পাস হয়ে যায়, ঠিক আছে? এর বেশি আমরা ইয়ে করি না। সো এটার জন্য আমার মনে হয় এটার দিকে ফোকাস দেওয়া উচিত। এবং আমাদের যে নোটটা করা আছে, এই নোটটা পড়লে আর এক্সট্রা কিছু আপনার পড়তে হবে না, এক্সট্রা যা কিছু লাগে, কারণ আমরা হচ্ছে লাস্ট 10 ইয়ার্স সব ইয়েগুলো আমরা কারেকশন করাই, তারপর হচ্ছে দেই। 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে আমি নিজে অনেকদিন ধরে ক্লাস নিচ্ছি, সিন্স 6 ইয়ার্স ডান। সো মোটামুটি আপনাদের যা যা আসতে পারে, যা যা আসা সম্ভব, কারণ আমাদের সাথে হচ্ছে কি বাইরের রিসোর্স গুলোর সাথেও অ্যাটাচ করা থাকে, কারণ আমাদের নতুন কি গাইডলাইন আসতেছে, নতুন কি হইতেছে, সবগুলো আমাদের সাথে অ্যাটাচ করা আছে, সো দ্যাট আমরা ইজিলি আপনাদেরকে ওগুলো জানাই দিতে পারি। এই কারণে হচ্ছে গিয়ে এক্সট্রা যে নোটগুলো থাকে ওগুলো তো আমরা করাই দেই। আর কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকটার মধ্যে আপনার হচ্ছে সব ধরনের কোশ্চেন আছে, রিকলস আছে, পাস এমআরসিওজি আছে, স্টার্ট ওজি আছে, অ্যান্ড্রু সাইজার ক্যাথরিনের সবকিছু এটার মধ্যে অ্যাড করা আছে, কি ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ। কারণ আপনি যখন একটা বই পাবেন সব হচ্ছে আপনি একতরফা পড়ছেন, কিন্তু ওইটা হচ্ছে কি সাবজেক্ট ওয়াইজ ওয়াইজ সব কোশ্চেন গুলো আলাদা করে দেওয়া আছে। সো আপনি যদি অ্যানাটমি পড়ে যদি ওই বইটা সলভ করে ফেলেন, ওই কোশ্চেন সলভ করে ফেলেন, তাহলে আপনার এক্সট্রা কিছু করে পড়তে হবে না। তাহলে মোটামুটি এখানে যা নোট করা আছে এগুলা পড়লে আপনার এনাফ ফর পার্ট 1 এমআরসিওজি পাস, ঠিক আছে? এটা খালি একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। সবকিছুই হচ্ছে দিয়ে দিব আমরা, ইটস কাইন্ড অফ স্পুন ফিডিং, কিন্তু আপনাকে খাইতে হবে চাবায় চাবায়, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে, হ্যাঁ জি আপু বলেন। আপু হবে প্রথমে আমরা হিস্টেক্টমি করব না, আমরা সিজারই চেষ্টা করব, কিন্তু ব্লিডিং বেশি হলে হিস্টেক্টমিতে যেতে হতে পারে। আর আমার সার্জন পেমেন্ট কিন্তু তুমি মিনিমাম 10,000 রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, জি আপা, আপনার মাইকটা একটু মিউট করে রাখবেন। আর বেশি নেই, তবে এটা না ফেরদৌসী আপু, আপনার মাইকটা একটু মিউট করবেন প্লিজ। আছে, সমস্যা আছে যে যখন শুনবে যে পরে সিজার বলে ম্যাডাম আমরা তো কন্ট্যাক্ট করছি 20,000 টাকা, আপনারা 10,000 দিলে কেমন হবে? সেটা এই তোমাদের এইটা কিন্তু আপু সব কিন্তু আমরা জেনে যাচ্ছি, আপু কয় টাকা সিজারে নেয়। আপু আপনার মাইকটা একটু মিউট করবেন প্লিজ, ঠিক আছে? ওকে,
ঠিক আছে, তাহলে তাহলে এটা হচ্ছে কি এটা সব গেল। এখন হচ্ছে কি পার্ট 1 এর পরে পার্ট 2 তে আগে 3 বছরের ট্রেনিং লাগতো, 4 বছরের ট্রেনিং লাগতো, এখন এটা ফরচুনেটলি লাগে না। আপনি পার্ট 1 পাস করার পরে 6 মাস থেকে 1 বছর প্রিপারেশন নিয়ে পার্ট 2 তে বসে যেতে পারবেন। পার্ট 2 পরে আপনার হচ্ছে কি ট্রেনিংটা কাউন্ট হবে, সো দ্যাট আপনি যদি চান সাইড বাই সাইড আপনি ট্রেনিং এখনই করতে পারেন। আর আপনি যদি চান যে না আমি পার্ট 2 দিয়ে পাস করে তারপর করবো, সেটা আপনি করতে পারেন। বাট সুখের বিষয় হচ্ছে যারা এফসিপিএস করেন না বা এফসিপিএস এর জন্য অনেক লং টাইম লস হয়ে গেছে যে না এখন আর এফসিপিএস দিব না, 5 বছর করতে হবে ট্রেনিং, যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ফাইনালটা দেওয়ার পরে যখন আপনি পাস করে যাবেন 3 বছরের ট্রেনিং করে আপনি সরাসরি এফসিপিএস সেকেন্ড পার্টে বসতে পারবেন। এটা নতুন নিয়ম হয়েছে বিসিপিএস এ, সেটা হচ্ছে সিন্স 2021। আমাদের যে চেয়ার আছেন আরসিওজির ফৌজিয়া ম্যাডাম অনেক অনেক কিছু আমাদের জন্য করতেছেন আর কি। ঠিক আছে, উনি আরসিওজির বাংলাদেশের চেয়ার আর কি। এই আহ এই আর কি। আর কোনো কোশ্চেন আছে? ট্রেনিং কোথায় কাউন্ট হয়? ট্রেনিং মোটামুটি টারশিয়ারি সব হসপিটালে কাউন্ট হয়। ম্যাডাম আবার নতুন নিয়ম করেছে, বিসিপি যেখানে ট্রেনিং করে সেই ট্রেনিং গুলা কাউন্ট হবে, বাট আরসিওজিতে আগে এত রিজিডিটি ছিল না, কারণ ম্যাডাম যেহেতু বলেছেন। তো আগে যেটা হতো সেটা হইতেছে গিয়ে যে কোনো আপনার ইভেন কর্পোরেট হসপিটালে যদি গাইনি ডিপার্টমেন্ট থাকে, গাইনি ডিপার্টমেন্ট আলাদা থাকে, এখন অনেকে স্কয়ার থেকে ইউনাইটেড থেকে 4-5 বছর চাকরি করে সেটা দিয়েও সারা পরীক্ষা দিয়ে দিচ্ছে। ঠিক আছে, সো গাইনি ডিপার্টমেন্ট থাকলে আগে পরীক্ষা দেওয়া যেত। সো আই হোপ এখনো অত বেশি রিজিট হয় নাই। আপনারা যদি হচ্ছে গিয়ে যারা সেকেন্ড পার্টে বসবেন সেকেন্ড পার্টটা তাড়াতাড়ি দিয়ে যদি হচ্ছে গিয়ে কাগজপত্রগুলো জমা দিতে পারেন, ওরা চাইলে আপনাকে, ওরা যদি মনে করে যে না আপনি এলিজিবল ফর পার্ট 3, আপনার মানে ক্লিনিক্যাল নলেজ সাফিসিয়েন্ট আছে, তাহলে ওরা হচ্ছে কি আপনাকে ফাইনাল পার্ট পরীক্ষা দেওয়ার জন্য পারমিশন দিবে। ঠিক আছে, আর যদি ওরা বলে যে না তোমার 1 থেকে 2 বছর ট্রেনিং লাগবে, সেটা আপনার করে দিয়ে দিতে হবে। সো ইটস আ লং প্রসেস। এই হচ্ছে গিয়ে এটা গেল। কত টাকা লাগে? মোটামুটি 544 পাউন্ড এখন, হয়তো সামনের বছর আরেকটু বাড়বে, $5 থেকে $6 বাড়ে, মোটামুটি 550 পাউন্ডের মতো ধরে রাখেন। ঠিক আছে, ডান। আমরা ক্লাস শুরু করব। আর কারো কোনো কোয়েরিজ আছে? আপু ডাটা ইন্টারপ্রিটেশনের কি আলাদা কোনো ক্লাস হবে? না, এটা ভিতরে ভিতরে পড়া দিব আপু, ভিতরে ভিতরে যে প্রত্যেকটার মধ্যে পড়া দিব, বলে দিব। জি। আর কারো কোনো কোয়েরিজ আছে? হয়। না না না, লাগে না। পার্ট 3 সময় আপনার 4 বছরের ট্রেনিং ওদেরকে সাবমিট করতে হয়। ইউজুয়ালি আমরা যেটা বলি যে আপনি মোটামুটি ধরেন যে 5 বছর ট্রেনিং আছে, লাইক আপনি 2 বছর হচ্ছে সাপোজ আপনি স্কয়ারে চাকরি করছেন, সাপোজ আপনি 2 বছর হচ্ছে 1 বছর সরোদিতে ছিলেন, 2 বছর ম্যাটারনিটিতে ছিলেন, এরকম করে 5 বছর হয়ে গেল না? তো এরকম করে যদি আপনি সবই ওদেরকে সাবমিট করেন, ওরা হয়তো ওইখান থেকে রাখতে পারে, হয়তো কিছু চাইলে ওরা বাদও দিতে পারে, বাট মোটামুটি 1 বছর যদি বাদ দেয় তাও 4 বছর হয়ে যায়। আপু, জি আপু বলেন। এমএস কমপ্লিট থাকলে কি ওখান থেকে ট্রেনিং কাউন্ট হবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই হবে আপু। এফসিপিএস যদি কমপ্লিট কত থাকে, দিনের ট্রেনিং কাউন্ট হবে আপু? এমএস এর সম্ভবত লাস্ট 3 ইয়ার্স এর কাউন্ট হয়, এফসিপিএস এর 5 বছরই কাউন্ট হবে, ডিজিওর 2 বছরই কাউন্ট হবে। তাহলে ওখান থেকে 3 বছর আর 1 বছর ট্রেনিং দেখাইতে পারলেই থার্ড পার্ট দেয়া যাবে। হ্যাঁ হবে আপু। আপনি যদি কনসালটেন্ট, যদি আপনি তো অলরেডি কনসালটেন্টই, তাহলে ওইখানে হচ্ছে কি কাগজপত্র জমা দিলে ওরা এটা নিয়ে ঝামেলা করে, মানে দে আর ভেরি মাচ ফ্লেক্সিবল। ঠিক আছে, এত ইয়ে করবে না আপনাকে যে আপনার এটা নাই কেন ওটা নাই কেন। হ্যাঁ, আমরা এরকম করি। তো ওরা অনেক ফ্লেক্সিবল। ওরা যদি দেখে যে মোটামুটি বুঝে যে না আপনি মানে আপনি কাজ জানেন, এটুক জানলে হচ্ছে, ওরা জানতে চায় যে আপনি কাজ জানেন কিনা। ঠিক আছে, ওয়াই ক্রোমোজোমটা কি ছিল? ওয়াই ক্রোমোজোম ভেরি শর্ট, ভেরি শর্ট। আর অ্যাক্রোসেন্টিক, অ্যাক্রোসেন্টিক, ভেরি গুড। সব থেকে বড় ক্রোমোজোম কোনটা? ক্রোমোজোম সব থেকে পিচ্ছি ক্রোমোজোম কোনটা? 1 22। ভেরি গুড, ছোট হচ্ছে সব পারেন, 21। দেখছেন আপনারা সব পারেন। ওকে, আচ্ছা ক্লিনচ হ্যান্ড কার থাকবে? এডওয়ার্ড সিনড্রোম। ক্লিনচ হ্যান্ড এডওয়ার্ড সিনড্রোম, ভেরি গুড। আচ্ছা সিঙ্গেল পামার ক্রিজ কার থাকবে? ডাউন, ভেরি গুড। তারপর আমাকে বলেন হচ্ছে পলিডাক্টাইলি কার থাকবে? পাতাও সিনড্রোম, ভেরি ওয়েল ডান। আপনারা সব পারেন, বসে যান পরীক্ষা দিতে, ইনশাআল্লাহ পাস করে যাবেন। আমরা শুরু করি তাহলে। কেউ কি একটু 2-1 মিনিট ইয়ে করতে চান? কোনো ব্রেক চান? ব্রেক না চান আমরা শুরু করি।
ওকে, আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, বিসমিল্লাহ বলে শুরু করে দিচ্ছি। আপনাদের পেজ নাম্বার হচ্ছে, দেখেন তো ভাই, সেল সাইকেল কততে? পেজ নাম্বার আপনাদের 11 নাম্বার পেজ, সেল সাইকেল। আমার লাস্ট ক্লাসে সেল সাইকেলটা বাকি ছিল। হ্যাঁ, আচ্ছা, সেল সাইকেল আমরা তো সেলটা পড়েছিলাম না। সেল সাইকেল হচ্ছে কি, আমি আপনাদেরকে একটু ব্রিফ দিয়েছিলাম, আজকে আরেকবার একটু রিক্যাপ করি। আমাদের শরীরে দুই ধরনের সেল ছিল, মানে সেল হচ্ছে কি দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, একটা হচ্ছে ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক মানে কি? প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদি সেল, যেটার মধ্যে হচ্ছে কোনো স্ট্রাকচার, ওয়েল স্ট্রাকচার থাকবে না, এবং ওখানে হচ্ছে কোনো বাউন্ডেড কোনো অর্গানালিস থাকবে না, লাইক মাইটোকন্ড্রিয়া, লাইক নিউক্লিয়াস, লাইক গলজি অ্যাপারাটাস, এগুলো হচ্ছে থাকবে না। ওখানে কি থাকবে? একটা জাস্ট সেল মেমব্রেন থাকবে, এবং তার মধ্যে কিছু জেনেটিক ম্যাটেরিয়ালস থাকবে যেটা ডিফাইন করবে যেটা কি পজিটিভ ব্যাকটেরিয়া না নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা কি হচ্ছে গিয়ে আপনার ভাইরাস কোনটা, এটা কি ডিএনএ ভাইরাস নাকি এটা আরএনএ ভাইরাস? আইদার ডিএনএ থাকবে অর আরএনএ থাকবে। এটা হচ্ছে কি প্রোক্যারিওটিক সেল। ওর কিছু ফ্লাজেলা থাকে যাতে সে দৌড়ায় দৌড়ায় যেতে পারে, ওর কিছু পাইলি থাকে যার কারণে সে হচ্ছে রিপ্রোডাকশন করতে পারে। কিন্তু ওর যে শরীরের মধ্যে আমাদের যে বিভিন্ন ধরনের সেলের যে সাইকেল গুলা হয় সেগুলা ওর নাই। ঠিক আছে, এই কারণে এটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেল কারা? প্ল্যান্ট, হিউম্যান, আদার্স যারা থাকে, আমরা হচ্ছে কি ইউক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের মধ্যে ক্রাইটেরিয়াটা কি? এটা এক্সেপশন হচ্ছে কি, ইউক্যারিওটিক সেলে ওয়েল অর্গানালিস থাকবে, ওয়েল বাউন্ড অর্গানালিস থাকবে, মেমব্রেন বাউন্ড থাকবে, এবং এটার মধ্যে হচ্ছে কি থাকবে? আপনার সেলের যে স্ট্রাকচার গুলো, পেপটাইড, গ্লাইকেন, পলিপেপটাইড লেয়ার গুলো, এগুলো হচ্ছে কি থাকবে, লিকোপলিস্যাকারাইড এগুলো থাকবে। ঠিক আছে, এবং যার কারণে আমরা হচ্ছে গিয়ে এই অর্গানালিস থাকার কারণে আমাদের কি হবে? প্রোটিন সিনথেসিস হবে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে কি হবে? বিটা ফসফোরাইলেশন হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে কি সব সেলের মধ্যে হবে। নিউক্লিয়াস আছে, যার কারণে আমরা কিসে যাব? সেল ডিভিশনে যাব। সেল ডিভিশনে আমাদের কয়টা ক্রোমোজোম থাকে? 23 পেয়ার্স। তার মধ্যে 22 হচ্ছে অটোজোম, 23 যেটা সেটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই যে সেলগুলা যে সেল সাইকেলের মধ্যে ঢুকে ডুপ্লিকেশন হচ্ছে, মাল্টিপ্লিকেশন হচ্ছে, এটা হওয়ার জন্য আমার কি লাগে? সেটা লাগবে হচ্ছে কি আমার কি হবে? সেটার জন্য আমার নিউক্লিয়াস থেকে ক্রোমোজোম গুলাতে লাগবে, এবং সেটা কই যাবে? মাইটোসিস এবং মিওসিস সেল ডিভিশনের মধ্যে যাবে। ঠিক আছে, মাইটোসিস যাবে হচ্ছে অটোজোম, মিওসিস যাবে হচ্ছে সেক্স ক্রোমোজোমের জন্য, এটা মিওসিস। এখন আমরা পড়বো হচ্ছে কিভাবে হয়। দেখেন, একটা সেল হয়ে গেল, তাই না? একটা সেল আসলো, তো একটা সেলের হচ্ছে গিয়ে ক্রাইটেরিয়া কি? আমার হচ্ছে এই একটা সেল থেকে আমার দুইটা সেল হইতে হবে, রাইট? এই একটা সেল থেকে, আমার কলমের কালি নাই কেন? আমি এখান থেকে দিই। একটা সেল থেকে আমার কি হইতে হয়? দুটা সেল হইতে হয়, কারণ সেলের নিয়মে এটা। ও কি করবে? একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, চারটা থেকে আটটা, এটাই হবে। ঠিক আছে, তাহলে একটা সেল থেকে আমার কি হবে? এটা ভেঙে এই একটা সেল হবে, এই একটা সেল হবে, এখান থেকে আবার কি হবে? চারটা হবে, তাই না? এখান থেকে আবার চারটা হবে, তাই তো? তো এটা দিস ইজ দ্য মাদার সেল, ইট ইজ ডটার সেল। এখন এই যে সেলগুলা হইতেছে, এটা কিভাবে যাবে? ফার্স্টে কি করে সেলগুলা? আমাদের শরীরে তিন ধরনের সেল আছে। আমি কিন্তু লেকচার দেখাচ্ছি না, আমি জাস্ট একটু রিক্যাপ করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমাদের শরীরে তিন ধরনের সেল থাকে, একটা হচ্ছে পার্মানেন্ট সেল, একটা হচ্ছে ল্যাবায়াল সেল, একটা হচ্ছে স্ট্যাবল সেল। পার্মানেন্ট সেল হচ্ছে তারা যারা কখনোই সেল সাইকেলে ঢুকে না, এবং সেটা আমরা জন্ম থেকে নিয়ে আসি, এবং সেটা আস্তে আস্তে কমতে কমতে অ্যাট্রফি হয়ে যায়। যেমন আপনার কার্ডিয়াক সেল, যেমন হচ্ছে নিউরন, নার্ভাস সেল। ঠিক আছে, যেটা হচ্ছে কি পরবর্তীতে আমরা যখন বয়স বাড়তে থাকে, নার্ভ গুলা হচ্ছে কি হয়? ড্যামেজ হতে থাকে, অ্যাট্রফি হতে থাকে ব্রেইনে, তাই না? নিউরাল অ্যাট্রফি হয়। তারপর হচ্ছে আরেকটা কি? একটা হচ্ছে কি আপনার ব্রেন সেল, নার্ভ সেল, আর একটা হচ্ছে কি আপনার স্কেলেটাল মাসেল সেল। ঠিক আছে, এই তিনটা হচ্ছে কি আপনার পার্মানেন্ট সেল। দে নেভার কাম টু সেল সাইকেল, তাদের বিভাজন হওয়ার দরকারই নাই, ওরা যা আছে তাই নিয়ে ওরা হ্যাপি। ঠিক আছে, এরপরে যেটা আসে সেটা হচ্ছে স্ট্যাবল সেল। স্ট্যাবল সেল কারা? যারা হচ্ছে দরকার থাকলে দুই ভাগ হবে, মানে একটা থেকে দুইটা হবে, দরকার না থাকলে ওর কোনো দরকার নেই, ও চুপচাপ বসে থাকবে। ঠিক আছে, ওরা কারা? ওরা হচ্ছে যেমন লিভার সেল, যেমন হচ্ছে কিডনি সেল। ঠিক আছে, যখন লাগে, সাপোজ আপনার হচ্ছে কি আপনি লিভারে আপনার হেপাটেক্টমি করতে হলো কোনো কারণে, আইদার একটা কার্সিনোমা হইলো, অথবা হচ্ছে কি আপনার হেপাটোসেলুলার কার্সিনোমা, অর হচ্ছে হেপাটিক কোনো একটা ইস্যুর জন্য আপনি লিভার কাট করতে হয়েছে, হয়তো এতটুকু রয়ে গেছে কার্সিনোমার জন্য, এতটুকু রেখে আপনি বাকিটা ফেলে দিয়েছেন। কিডনিতে এরকম সেম থিং, কিডনিতে হচ্ছে রিজেনারেশন হয়। তো এই সময় কি হবে? আপনার তো বাঁচতে হবে, তখন কি করবে? ওই সেলগুলো তখন ডুপ্লিকেশন হয়ে 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 আপনার ওই যেটা নাই সেটাকে হচ্ছে সাপোর্ট দিতে থাকবে। ঠিক আছে, সো দিজ আর দা স্ট্যাবল সেল। ল্যাবায়াল সেল কোনটা? ও সারাক্ষণ সেল সাইকেলের মধ্যেই থাকে। যেমন আমাদের স্কিন, আমরা এই যে স্ক্র্যাচ করলাম,
নষ্ট হয়ে গেল কিন্তু এখানে কোনো, হ্যাঁ আমরা তো বুঝতেছি না যে কি হচ্ছে আসলে। এখানে হয়তো স্ক্র্যাচ করলাম, এখানে প্রায় হয়তো 1 বিলিয়ন সেল মরে গেল, ঠিক আছে, বা 1 মিলিয়ন সেল মরে গেল। তো এইগুলা হচ্ছে সারাক্ষণ চুল সারাক্ষণ পড়তেছে, ঠিক আছে। তারপর হচ্ছে আইল্যাশ, আইব্রোজ, এগুলো সারাক্ষণ পড়তেছে, স্কিন, এগুলো হচ্ছে কি সব আপনার লেবাল সেল, সারাক্ষণ সেল সাইকেলের মধ্যে ঢুকতে থাকে, নষ্ট হয় ঢুকে, নষ্ট হয় ঢুকে। তাহলে এটা হচ্ছে কি লেবাল সেল, ঠিক আছে। এখন এটা হচ্ছে কি G0 সাইকেল, এখানে কোনো ইয়ে নাই, এখানে হচ্ছে টোটাল সাইকেলের মধ্যে আমার চারটা স্টেজ থাকে। সেটা কি G1 এস ফেজ, G2 ফেজ, মাইটোসিস ফেজ। G0 কিন্তু সেল সাইকেলের অংশ না। G0 হচ্ছে কি একটা রেস্টিং কন্ডিশন, যখন লেবাল ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে, ওর এখন আর দরকার নাই, তো ও হচ্ছে কি ঠিক আছে আমি একটু রেস্ট নিয়ে আসি, ও তখন সেল সাইকেল থেকে বের হয়ে এখানে ঢুকে কিছুক্ষণ রেস্ট নিবে, তারপর যখন আবার দরকার তখন আবার সে যাবে, ঠিক আছে। দ্যাট ইজ G0 স্টেজ ওয়্যার দ্য সেল সাইকেল অ্যারেস্টেড, রাইট। এখন কি হয়, এখন ধরেন সাপোজ আমি যে স্ক্র্যাচ করলাম, আমার একটা সেল নষ্ট হয়ে গেল, ও কি করবো, তাড়াতাড়ি করে ঢুকে আরেকটা দুইটা হতে যাবে, ঠিক আছে। তো ও কি করলো, এখানে আসলো, এই সেলটা এখানে আসলো, ঠিক আছে। তো G1 ফেজ হচ্ছে গিয়ে প্রি সিনথেসিস ফেজ। প্রি সিনথেসিস ফেজ কি, যখন আমার একটা সেল যখন আসবে তখন ওটাকে ফার্স্টে কি করবো, সেটা ফার্স্টে হচ্ছে ও চেক হবে, ফার্স্ট টাইম চেক আপ হবে। চেক আপ মানে কি, ওর সাইজ ঠিক আছে কিনা, ওর সেলের মধ্যে যে অর্গানালি লাইক মাইটোকন্ড্রিয়া, লাইক আপনার হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ঠিক আছে কিনা, নিউক্লিয়াস ঠিক আছে কিনা, গলজি অ্যাপাটাস ঠিক আছে কিনা, হ্যাঁ, ওর নিউট্রিশনের দরকার আছে কিনা, হ্যাঁ, এগুলা কোথায় থাকবে, এগুলা চেক হবে হচ্ছে G1 ফেজে। সো দিস ইজ কল প্রি সিনথেসিস ফেজ, হ্যাঁ, এটা নাম হচ্ছে G1 ফেজ অর প্রি সিনথেসিস ফেজ। ও ফার্স্টে চেক হয়ে গেল, ঠিক আছে, যে আমার সবকিছু ঠিক আছে, ও চেক করছে, তখন কি করবে, G1 অ্যালাউ টু গো হার GS ফেজ। এস ফেজে যে কি হবে, হ্যাঁ, এস ফেজে গিয়ে ওর তো কি আছে, সেলের মধ্যে নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াসের মধ্যে কি আছে, ক্রোমোজোম আছে না, হ্যাঁ, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম আছে, এইখানে গিয়ে ক্রোমোজোমের ডুপ্লিকেশন হবে, ঠিক আছে। সাজানটা একটু শেষ হোক। আজানটা শেষ হোক, হ্যাঁ, তারপর আমরা আবার শুরু করতেছি। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে সিনথেসিস হবে কার, সিনথেসিস হবে ডুপ্লিকেশন হবে কার, ক্রোমোজোমের ডুপ্লিকেশন হবে, ঠিক আছে। এখন ক্রোমোজোম ডুপ্লিকেশন হয়ে গেল, ক্রোমোজোম ডুপ্লিকেশন করার পরে সে কই যাবে, ডাবল চেক হবে সে। দেখেন একটা, তাহলে বুঝছেন একটা ক্যান্সার হওয়ার জন্য কত কাঠখড় পাড়ি দিতে হয়। কারণ হচ্ছে গিয়ে কখনোই একটা নর্মাল সেল, মানে যদি ওরা অ্যাবনর্মাল সেল পায়, সেটা আর হচ্ছে সেল সাইকেলের মধ্যে রাখতে দেয় না, সেটাকে অ্যাট্রফি করে সেটা হচ্ছে মরে যায়, অ্যাপোপ্টোসিস হয়ে মরে যায়। সেটা কে করে, P53 জিন, দ্যাট ইজ আ গার্জিয়ান জিন, ঠিক আছে। P53 জিন ওকে মেরে ফেলাম, যদি কোনো কারণে P53 ওকে মিস করে যায়, দেন ওই সেলটা হচ্ছে বারবার ঘুরে 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 সেল সাইকেলে এসে অ্যাবনর্মাল পলিফারেশন হয়, কি হয়, একটা অ্যাবনর্মাল গ্রোথ হয়ে যায়। যেটা কারণে একটা কি হয়, সেল সাইকেল কিন্তু ঘুরতেই আছে এবং ওইটা কিন্তু আপনি বন্ধ করতে পারবেন না। যার কারণে কি হয়, ওই একটা ক্যান্সার সেল থেকে একটা হয়তো অ্যাবনর্মাল সেল হয়ে গেছিল, বা কোনো কারণে ওর হয়তো হচ্ছে নাম্বার, ক্রোমোজোমের নাম্বার ঠিক নাই, ওর হয়তো স্ট্রাকচার ঠিক নাই, ওর হয়তো সেলুলার যে অর্গানালিজ গুলো আছে এগুলা ঠিক নাই। যার কারণে কি হয়, ওইটাই বারবার ঘুরে 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 অ্যাবনর্মাল সেল হয়ে সেটা কি হয়ে যায়, সেটা হচ্ছে আলটিমেটলি আপনার একটা ক্যান্সার সেল হয়ে যায়, ঠিক আছে। যদি কোনো কারণে P53 টিউবুল গুলা শর্ট হয়ে যাবে,
ক্রোমোজোম গুলা হচ্ছে মাইটোটিক স্পিন্ডেল গুলার সাথে অ্যাটাচমেন্ট হয়ে যাবে। এরপরে হবে আমার টেলোফেজ। টেলোফেজে হচ্ছে আবার ক্রোমোজোম গুলা ডিকন্ডেন্সেশন হয়ে যাবে, অর্থাৎ ঘন ছিল এখন আবার কি হয়ে যাবে, আগের মতো পাতলা হয়ে যাবে, রাইট? তাহলে পাতলা হয়ে যাবে, দেন কি করবে, আবার নতুন করে নিউক্লিয়ার মেমব্রেনটা ফর্ম করবে, যেটা ডিসইন্টিগ্রেট হয়ে গেছিল, যেটা হচ্ছে গায়েব হয়ে গেছিল, সোজা বাংলায় যেটা হচ্ছে কি আপনার যেটা নাই হয়ে গেছিল আর কি, হ্যাঁ। ওটা হচ্ছে কি আবার নতুন করে রিফর্ম করবে, মানে ওই যে ক্রোমোজোম গুলারে তো একটা ভিতরে ঢুকাইতে হবে, তাই না? তো এই কারণে হচ্ছে নিউক্লিয়াস গুলো আবার মেমব্রেন গুলো আবার রিফর্ম করবে। রিফর্ম করার পরে ওইখানে হচ্ছে কি মাইটোসিস যে স্পিন্ডেল ছিল এগুলারে বলে মাইটোটিক স্পিন্ডেল, হ্যাঁ, এই যে মাইটোটিক স্পিন্ডেল বলে, আমরা ছবি যখন দেখবো তখন সুন্দর বুঝাতে পারবো। ভাই দিলে আমার মনে হয় নিয়ে নেন, আমার এরপর আর কোনো ছবির ইয়ে নাই, বুঝানোর ইয়ে নাই, এগুলো সব পড়া। তাহলে মাইটোটিক স্পিন্ডেল গুলা হচ্ছে কি আপনার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, দেন আলটিমেটলি এখান থেকে একটা এখান থেকে একটা, মানে নিচ থেকে একটা উপর থেকে একটা, সে মেল আসবেই না, ঠিক আছে? জান্নাতি হয়ে গেছে? আমরা কি স্টার্ট করতে পারবো? তো ওই জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট ফিল আপ করার পরে আপনাকে হচ্ছে কি ওরা পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে ওরা মেল দেওয়া শুরু করবে, রেগুলার মেল চেক আপ করবেন। তো রেগুলার মেল চেক করে দেখবেন ওরা একটা লিঙ্ক দিয়ে দিবে আপনাকে, যে এত তারিখে এই লিঙ্কে ঢুকে আপনি টাকাটা জমা দিবেন। সেটা বাংলাদেশি টাইম রাত 9টা, বাট আপনি আগে থেকেই ঢুকে থাকতে পারেন, ঠিক আছে? ওই টাইমের আগে কিন্তু আপনার এই লিঙ্কটা ওপেন হবে না। ওই লিঙ্কে ঢুকে আপনার হচ্ছে আপনার চেক করে নিতে হবে সব, আপনার জিনিসপত্র সব ঠিক আছে কিনা, অ্যাড্রেস ট্যাড্রেস সব নাম টাম ঠিক আছে কিনা। ওই লিঙ্কে ঢুকে আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার আগে আপনি সেন্টার চুজ করবেন, ডেট চুজ করবেন, টাইম চুজ করবেন, দেন প্রসিড করলে ওরা হচ্ছে কি আপনাকে টাকাটা কেটে নিবে। বুঝে গেছে? এইভাবে হচ্ছে আপনি পেমেন্টটা করবেন। ওই যে বললাম যে উইদিন শর্ট টাইমের মধ্যে হয়ে যায় ফিল আপ, কারণ আমাদের কিন্তু এবার অনেকে নেপাল থেকে দিচ্ছে, মায়ানমার থেকে দিচ্ছে, অনেকেই দিচ্ছে। পাকিস্তানে এখনো কেউ জানে না, পাকিস্তান তো কিছু রেস্ট্রিকশন আছে আমাদের দেশে। পাকিস্তানে যায় নাই, বাট হচ্ছে গিয়ে আপনার মায়ানমার, নেপাল, তারপর ইন্ডিয়া থেকে অনেকে দিচ্ছে পরীক্ষা, কারণ বাংলাদেশে সিট ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, জুলাইতে করতে গেলে কবে এটা করতে হবে? আচ্ছা আপু, জুলাইতে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট শুরু করব। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আপনি মার্চ থেকে দিবে, আপনাকে মেল পাঠাবে ওরা, ঠিক আছে? তার আগে আপনারা, আমি বলবো যে ফেব্রুয়ারি মাসে সবাই হচ্ছে গিয়ে, ফেব্রুয়ারি মাস কি এখন হচ্ছে গিয়ে আপনারা এখনই পারলে এখনই ওই যে আরসিওজি এর অ্যাকাউন্টটা খুলে ফেলবেন সবাই। আমি তো বলে দিচ্ছি প্রসিডিউরটা কিভাবে করতে হবে। ওইখানে ঢুকলে আপনি হচ্ছে গিয়ে আপনি এক্সপ্রেশন ইয়া পাবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া পাবেন। ওইটা ফিল আপ করলে আপনাকে একটা নাম্বার দিবে, দ্যাট ইজ ইওর কলেজ নাম্বার। ওই নাম্বার দিয়ে আপনার পরীক্ষাটা দিতে হবে সব সময়, ঠিক আছে? একদম পাশ করা পর্যন্ত ওই ওই রোল নাম্বারটা দিয়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। শুরু করবেন না? আচ্ছা একটা মিনিট, আমি একটু ছবি দুটা কাছাকাছি করে নেই। যারা হচ্ছে জুলাইতে দিতে চান ইনশাল্লাহ, তারা হচ্ছে এখন থেকেই মানে এটা রাখতে হবে আর কি, নলেজে রাখতে হবে, হ্যাঁ। হুম, অলমোস্ট 80-85 এরকম পড়ে যায়। শাহনাজ আপু আমাকে একটু বলেন তো ছবি দেখা যায় কিনা? হুম, যাচ্ছে আপু, জি আপু, আচ্ছা ঠিক যাচ্ছে আছে, আপু, যাচ্ছে। ওকে ঠিক আছে, আমরা একটু লাইভে যাব, আপনারা পারলে একটু ভিডিওটা অন করেন, হ্যাঁ। তাহলে আসলে আমি তো দেখতে পারি না, এত সুন্দর সুন্দর মুখ আমি দেখতে পারি না। তিথি মোবাইল আপনার ভিডিও অন রাখবেন। তিথি অনেক সুন্দর, তিথি মোবাইল ইয়াটা অন রাখতে হবে। মিতু আপু অন রাখবেন, ফেরদৌসী আপু অন রাখেন, ঠিক আছে? আমরা একটু লাইভে যাব, হ্যাঁ। শাহনাজ আপু ভিডিও অন, ভিডিও অন। তানিয়া আপু ভিডিও অন। ওকে সবাই একটু ভিডিও অন। তাসলিমা আপু ভিডিও অন। একটু বড় করে দিই, হ্যাঁ। সবাই ভিডিও অন। ভিডিও অন না করলে একটু পরে মনে হবে বাচ্চা কি করে, বুয়া কি করে দেখে আসি। বুয়া ঘুমায় না, বুয়া বুয়া জেগে আছে। বাচ্চা কি করে, আমি একটু মোবাইলে স্ক্রল করি, একটা রিলস দেখবেন, দেখবেন 1 ঘন্টা শেষ। একটা রিলস খুলবেন 1 ঘন্টা শেষ হয়ে যাবে, কোন দিক দিয়ে হবে টেরও পাবেন না। ঠিক আছে, তাহলে আমরা একটু সেল সাইকেলটা আরেকবার একটু রিভিউ করি। সেল সাইকেল রেডি। সো আমাদের 3টা সেল আছে, আমি একটু রিভিউ করে দিচ্ছি। 3টা সেল আছে, স্টেবল সেল, পার্মানেন্ট সেল, লেভেল সেল। সো স্টেবল সেল কারা? কার্ডিয়াক সেল,
নিউরোজেনিক সেল, একটা হচ্ছে স্কেলেটাল মাসেল সেল, যেগুলো হচ্ছে গিয়ে আপনার কখনোই সেল সাইকেলে ঢুকে না, ঠিক আছে। আর একটা পরে কি, এরপরে হচ্ছে স্ট্যাবল সেল, যেটা হচ্ছে যখন দরকার তখন তারা হচ্ছে সেল সাইকেলের মধ্যে ঢুকবে। এরপরে আমার হচ্ছে ল্যাবাল সেল, যেটা সব সময় হচ্ছে ইনজুরি হচ্ছে, সব সময় হচ্ছে সেল সাইকেলে ঢুকতেছে এবং ও সারাক্ষণই ঘোরার মধ্যেই আছে, ঠিক আছে। তো ঘোরার মধ্যে গেলে আমরা কোথায় ঢুকতে হবে, আমার সেল সাইকেলে ঢুকতে হবে, ঠিক আছে। সেল সাইকেলে আমার হচ্ছে কয়টা স্টেপ, G1 ফেজ, S ফেজ এবং G2 ফেজ। G1 ফেজটা কি, G1 ফেজ হচ্ছে গিয়ে প্রি সিনথেটিক ফেজ, রাইট? কি ফেজ এটা? আপনি বলে ফেলেন তাহলে হচ্ছে ইজি থাকবে। তাহলে প্রি সিনথেসিস ফেজ। কেন প্রি সিনথেসিস ফেজ? কারণ ওর হচ্ছে গিয়ে আমার যখন সেল সাইকেলে ঢুকবে তখন ওর ফার্স্টে কি করতে হবে, ওর এখানে যেতে হবে না, ওর মেইন মোটোটা কি, ওর হচ্ছে সিনথেসিস হওয়া। সিনথেসিস কি হবে, এই যে ডুপ্লিকেশন রেপ্লিকেশন হবে, এটা হচ্ছে এস ফেজ। এস ফেজ মানে কি, সিনথেসিস ফেজ, হ্যাঁ। এরপর G2 মানে কি, G2 মানে হচ্ছে পোস্ট সিনথেসিস ফেজ, ঠিক আছে, অর পোস্ট ডুপ্লিকেশন ফেজ। এরপরে আমার কি ফেজ, মাইটোসিস, যেখানে আমার সেলটা আলটিমেটলি ডিভিশন হয়ে যাবে, একটা থেকে দুইটা হয়ে যাবে। এখন দেখেন, এবং ট্রাস্ট মি, এই যে সেল সাইকেল আমি আপনাদেরকে পড়াচ্ছি, এখান থেকে 5 কোশ্চেন ইউ উইল গেট ইন ইউর এক্সাম। 5টা কোশ্চেন কিন্তু কম কথা না, 5টা মানে 5টা পাস। 5টা কোশ্চেন পারা মানে আপনার 5 নাম্বার কিন্তু একদম সিকিউরড হয়ে গেল, এবং এখান থেকে আসবেই আসবে। আরেকটা কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রি সিনথেসিস বা প্রিসিড, হ্যাঁ, প্রিসিড। আর একটা হচ্ছে প্রসিড, এটা মানে আমরা জানি প্রিসিড আর প্রসিড, পরে আসতেছি। এখন দেখি আমরা ফার্স্টে কি হয়। ধরেন আমার একটা ইনজুরি হয়ে গেল, ঠিক আছে, আমি একটা এরকম চুল টানলে আমার চুল পড়ে গেল, যেটা সবসময় পড়তে থাকে, তাহলে কি হবে, এই হেয়ার ফলিকেলটা ঢুকবে না সেলের সাইকেলের মধ্যে, কেন, ও তো একটা থেকে দুইটা হইতে হবে, ও সারাক্ষণ ঘুরান্টির মধ্যেই আছে। তাহলে ওর হচ্ছে কি সেল সাইকেলে সে ঢুকলো, সেল সাইকেলে ঢোকার পরে ফার্স্ট যেটা আমার হবে সেটা হচ্ছে G1 ফেজ। G1 ফেজে কি হবে, G1 ফেজে হচ্ছে এই G1 ফেজে চেক হবে যে সেলুলার কন্টেন্ট, ওর নিউক্লিয়াস ঠিক আছে কিনা, ওর মাইটোকন্ড্রিয়া ঠিক আছে কিনা, ওর যেগুলো রাইবোজোম থাকার কথা রাইবোজোম ঠিক আছে কিনা, ওর প্রোটিন সিনথেসিস ঠিক মতো হচ্ছে কিনা, ওর নিউট্রিশন ঠিক আছে কিনা, ওর সাইজ ঠিক আছে কিনা। হ্যাঁ, কারণ আমরা জানি কি হয়, অ্যাট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লেসিয়া, মেটাপ্লেসিয়া, ও একটা মেটাপ্লাস্টিক সেল কিনা। মেটাপ্লাস্টিক সেল কি, ওয়ান অফ দা কার্সিনোজেনিক সেল, যেটা হচ্ছে পরবর্তীতে ক্যান্সারে কনভার্ট হতে পারে। সো মেটাপ্লাস্টিক সেল থাকলে ও কিন্তু সেটাকে রিজেক্ট করে দিবে, ওটা ওইখানে অ্যাপোপ্টোসিস হয়ে মরে যাবে। একটা হাইপারপ্লেসিয়া সেল কি হবে, আস্তে আস্তে হাইপারপ্লেসিয়া কি হবে, এটাও কিন্তু একটা পরবর্তীতে মেটাপ্লাসিয়া হয়ে কার্সিনোজেনিক হয়ে যাবে। সো এইসব সেল ওরা নিবে না, ও দেখবে হচ্ছে সেলের সাইজ ঠিক আছে কিনা, শেপ ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, অর্গানেলস গুলো ঠিক আছে কিনা, নিউট্রিশন ঠিক আছে কিনা, ভলিউম ঠিক আছে কিনা, সবকিছু চেক হবে কোথায়, G1 ফেজে। সো দ্যাট ইজ প্রি সিনথেসিস ফেজ। ও দেখলো যে না সেলের সবকিছু ঠিক আছে, সো কি করলো, ওকে প্রসিড করলো কোথায় যাওয়ার জন্য, এইখানে যাওয়ার জন্য। প্রসিড মানে পরে আমি তোমাকে প্রসিড করলাম, লাইক আমি আপনাকে প্রসিড করলাম যে ইয়েস ইউ ক্যান গিভ দ্য পার্ট 1 এক্সাম, ইউ উইল পাস, এটা হচ্ছে প্রসিড। প্রিসিড মানে কি, এই যে আপনি এখন আছেন আমার সাথে, আগে। প্রিসিড মানে আগে, প্রসিড মানে পরে। পরীক্ষাতে আসবে না হুইচ ফেজ আফটার G1 ফেজ, হুইচ ফেজ আফটার S ফেজ, হুইচ ফেজ আফটার G2 ফেজ, নো। পরীক্ষায় আসবে কি, হুইচ ফেজ প্রসিড টু G1 ফেজ, হুইচ ফেজ প্রিসিড টু G1 ফেজ। দ্যাট ইজ দ্য প্যাটার্ন অফ দ্য কোশ্চেন ফর RCOG। হ্যাঁ, এগুলো কলেজের খুব মানে কমন কোশ্চেন, খুব ফেভারিট কোশ্চেন, কলেজের কোশ্চেন, এগুলো আসবেই মাস্ট। তাহলে ও কি করলো, ও প্রসিড করলো কোথায় যাওয়ার জন্য, এস ফেজে যাওয়ার জন্য, কারেক্ট। এস ফেজে গিয়ে কি হবে, ওর যে ডিএনএ ছিল সেটা হচ্ছে ডুপ্লিকেশন হবে, আরএনএ ছিল ডুপ্লিকেশন হবে, রেপ্লিকেশন হবে, এন্ড দ্যাট ইজ ডান অন এস ফেজ। দ্যাট ইজ সিনথেসিস ফেজ। সিনথেসিস ফেজ থেকে যখন সে কমপ্লিট করলো, চলে গেল, প্রসিড করলো কোথায়, G2 ফেজে। ফেজে গিয়ে কি হবে, G2 ফেজে গিয়ে আবারও ডাবল চেক হবে। দেখেন, একটা ক্যান্সার সেল হইতে কিন্তু অনেক কাঠখড় পোড়াইতে হয়, কারণ হচ্ছে চাইলেই কিন্তু একটা সেল ক্যান্সার সেল হবে না, কারণ ও যখন ঢুকবে ও কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ওকে চেক করতে 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 সেল ডিভিশনে যেতে হবে। এটা কে করে, এটা করে হচ্ছে P53 জিন, দ্যাট ইজ আওয়ার গার্জিয়ান জিন। যদি কোনো কারণে ও আপসেট থাকে, কোনো কারণে যদি ওর সমস্যা থাকে স্ট্রাকচারে, তাহলে হচ্ছে গিয়ে এই ক্যান্সার সেলগুলো হয়। ওকে, এখন এস ফেজ কমপ্লিট করার পরে ও কোথায় যাবে, G2 ফেজে যাবে। G2 ফেজে কি হবে, ডাবল চেক। ডাবল চেক কি, ডাবল চেক হবে, এই যে ও যে ঢুকলো, ওর কি সবকিছু তো ঠিক ছিল, এখন এই যে সিনথেসিস হওয়ার পরে ওর কোনো এরর আছে কিনা। হ্যাঁ, যদি এরর থাকে কি হবে, এটা রিপেয়ার হবে। যদি সেল যদি হচ্ছে কি আপনার নাম্বারে কোনো সমস্যা থাকে, সাইজে কোনো সমস্যা থাকে, অর্গানালিজে কোনো সমস্যা থাকে, তাহলে কি হবে, ওইটা আর মাইটোসিস ফেজে ঢুকবে না, কারেক্ট। এখন ও বললো ইয়েস ইউ আর ওকে,
দেন কি করবে, এটা চলে যাবে কোথায়, মাইটোসিস ফেজে। মাইটোসিস ফেজে গিয়ে কি হবে, মাইটোসিস ফেজে গিয়ে ও একটা থেকে দুইটা সেল হবে, দুইটা থেকে চারটা সেল হবে, ঠিক আছে, এটাই হচ্ছে গিয়ে মাইটোসিস ফেজের কাজ, ঠিক আছে, মানে ও হচ্ছে একটা ডটার, মানে একটা সেল থেকে দুইটা ডটার সেল হয়ে যাবে। হ্যাঁ, এখন মাইটোসিসে গিয়ে আবার কতগুলো স্টেপ ওর পার হইতে হবে, সেটা কি, মাইটোসিসে গিয়ে কি হবে, দেখছেন কতগুলা ফেজ শেষ করে তারপর ও মাইটোসিসে গেল। এতক্ষণ পর্যন্ত কিন্তু সে ডিভিশন হয়নি, এতক্ষণ পর্যন্ত সেগুলো চেকের উপরে ছিল, চেক হয়েছে, চেক 1 টাইম চেক, 2 টাইম চেক, সিনথেসিস হয়েছে, হ্যাঁ, এবং চেক হয়ে দেন গেল হচ্ছে মাইটোসিস ফেজে। মাইটোসিস ফেজে গিয়ে কি হবে, চারটে মাইটোসিস স্টেজে যাবে। হ্যাঁ, মাইটোসিস ফেজে গিয়ে কতগুলো আবার স্টেপ কমপ্লিট করতে হবে, সেটা আমরা যাচ্ছি, কি কি স্টেপ কমপ্লিট করতে হবে, একটা সেকেন্ড, এই ছবিটা দেখলে আপনাদের মনে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে যাবে হচ্ছে মাইটোসিস ফেজে। মাইটোসিস ফেজে গিয়ে আমার এখানে হচ্ছে গিয়ে কতগুলা সেলের সাইকেল হবে। হ্যাঁ, আমি এটা একটু ইরেজ করে দেই, আদারওয়াইজ আপনারা এটা দেখতে পাবেন না। দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলেন, ঠিক আছে। হুম, ঠিক আছে, দেখা যাচ্ছে ছবি, জি। মাইটোসিস ফেজ। ওকে, আমি আরেকটু ছোট করছি তাহলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এখন হচ্ছে কি মাইটোসিস ফেজে চলে গেল। মাইটোসিস ফেজে গিয়ে কি হবে, মাইটোসিস ফেজে গিয়ে তোর ফার্স্টে কি হলো, তো এই যে সেলের নিউক্লিয়ার এনভেলাপ ছিল, নিউক্লিয়াস ছিল, এটা হচ্ছে সেন্ট্রোজোম। হ্যাঁ, সেন্ট্রোজোম, তাহলে এটা হচ্ছে ইন্টারফেজ। ইন্টারফেজ মানে হচ্ছে যাওয়ার আগের ফেজটা, ঠিক আছে। ইন্টারফেজ কোনগুলো, ওই তিনটা, G1 S G2। তাহলে এখানে ইন্টারফেজ কোনটা হবে, G2 ইন্টারফেজ। G2টা হচ্ছে ইন্টারফেজ। এখন ইন্টারফেজে দেখেন ও হচ্ছে ডাবল চেক হয়ে ওর কিন্তু ঠিক হয়ে গেছে, এই যে ওর এগুলা সিনথেসাইজ হয়ে আছে, নিউক্লিয়াস দেখেন, নিউক্লিয়ার এনভেলাপ আছে, প্লাজমা মেমব্রেন আছে, এবং কি আছে, ওর সেন্ট্রোজোম আছে। হ্যাঁ, দুটো সেন্ট্রিওল পেয়ারস আছে, ক্রোমাটিন ডুপ্লিকেশন হয়ে গেছে, দেখছেন ক্রোমাটিন গুলা ডুপ্লিকেশন হয়ে গেছে এখানে। নাও কাম টু প্রোফেজ। প্রোফেজে কি, প্রোফেজের মধ্যে আসার পরে কি হবে, ক্রোমোজোম গুলা কনডেনসেশন হয়ে যাবে। এখানে কি ছিল দেখেন, আলাদা আলাদা ছিল না, এখানে দেখেন পুরো মানে একসাথে ছিল না, এগুলো দেখেন একদম আলাদা আলাদা হয়ে গেছে। ক্রোমাটিন কনডেনসেশন হয়ে যাবে, সেন্ট্রোমিয়ার চলে আসবে, এবং এইখানে আর্লি মাইটোটিক স্পিন্ডল ফরমেশন হবে। কারণ আমার কি হবে, এটারে টেনে কিন্তু ওরা দুই পাশে নিয়ে যাবে। হ্যাঁ, টেনে দুই পাশে নিয়ে যাবে, তাহলে আর্লি মাইটোটিক স্পিন্ডল গুলা ফরমেশন হবে। দেন হচ্ছে মেটাফেজ। প্রোমেটাফেজ আমরা যাবো না, প্রোমেটাফেজ দরকার নেই, জাস্ট এটা একটু ছবিটা দেখতে পারেন। এখানে হচ্ছে ফ্র্যাগমেন্টেশন হবে, এই যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা ছিল, এই যে এটা না, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলাপ বা নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন দেখেন এখানে কিন্তু আছে নাই, ছোট ছোট হয়ে টুকরা টুকরা হয়ে গেছে, ফ্র্যাগমেন্টেশন হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে, কাইনেটোকেয়ার হয়ে গেছে এখানে। তারপর কি হয়েছে, এখানে কাইনেটোকিয়ার ফরমেশন করছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ আমাদের ইউজুয়ালি লাগে না। এরপর আমরা চলে আসবো সরাসরি কোথায়, মেটাফেজে। মেটাফেজে কি হয়, মেটাফেজে গিয়ে আমাদের এখানে কয়েকটা জিনিস হবে। হ্যাঁ, মেটাফেজের মধ্যে কি হবে, এটা পরীক্ষাতে আসে। দেখেন এই জায়গায় যে আমার নিউক্লিয়াসের মেমব্রেনটা ছিল, এখানে ফ্র্যাগমেন্টেড হয়েছিল, এটা পুরো নাই, চলে গেছে, হ্যাঁ, ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। দেখেন এখানে ক্রোমোজোম গুলো কি আলাদা আলাদা হয়ে গেছে না, বের হয়ে গেছে কিন্তু ভিতর থেকে। তো ভিতর থেকে বের হয়ে ওরা কিসে চলে আসছে, একটা মাইটোটিক স্পিন্ডল ফরমেশন করছে এবং একটা লাইনে চলে আসছে। দেখেন, দিস ইজ কল্ড মেটাফেজ প্লেট, দিস ইজ কল্ড মেটাফেজ প্লেট। দেখছেন একটা লাইনে সুন্দর করে সমানভাবে চলে আসছে। এরপরে কি হবে, এরপরে হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজে কি হয়, এই যে এখান থেকে দুটা দুটা করে আসছিল না, এটা কি এখনো কিন্তু সিস্টার ক্রোমাটিড আছে, রাইট, সেন্ট্রোমিয়ার আছে, রাইট, এটা একটা ক্রোমোজোম, রাইট, ক্রোমোজোম কি না, ক্রোমোজোম। তাহলে এখানে দেখেন সেন্ট্রোমিয়ার আছে, এখানে দুইটা হচ্ছে কি আপনার সিস্টার ক্রোমোজোম আছে, খালি ছোট হয়ে যাচ্ছে কেন, সিস্টার ক্রোমোজোম আছে, ঠিক আছে। এখন এটা কি একটা লাইনে চলে আসছে, একটা সুন্দর করে অ্যালাইন করছে, এই যে লাইনে একটা অ্যালাইনমেন্ট হয়েছে ওদের। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে মাইটোটিক স্পিন্ডল ফর্ম করেছে এবং ক্রোমোজোম অ্যালাইন অ্যাট মেটাফেজ প্লেট। দিস ইজ এক্সাম কোশ্চেন, ইন হুইচ স্টেজ অফ মাইটোসিস ক্রোমোজোম অ্যালাইন ইন আ মেটাফেজ প্লেট। দিস ইজ এক্সাম কোশ্চেন, আরসিওজি কোশ্চেন, এবং এটা এসবিআই, এটা আসবে, মাস্ট হ্যাভ কোশ্চেন, ঠিক আছে, এটা আসবে। তাহলে সেটা কোন ফেজে হয়, ভেরি গুড, মেটাফেজে। মেটাফেজের পরে আমার কি, অ্যানাফেজ। অ্যানাফেজে কি হবে, এই যে লাইন করছিল না, লাইন করে কি হবে, এই যে এখানে আমার কি ছিল, এগুলা এই যে হচ্ছে কি আপনার স্পিন্ডল, মাইটোটিক স্পিন্ডল। ও কি করবে, এখান থেকে টান মারবে, এখান থেকেও টান মারবে, সো দ্যাট এটা এই যে দুইটা সিস্টার ক্রোমাটিড ছিল, একটা সিস্টার ক্রোমাটিড এই পাশে চলে আসবে, একটা সিস্টার ক্রোমাটিড এখানে চলে আসবে। দেখেন এখান থেকে জাস্ট ছবিটা দেখলে দেখেন এই যে আলাদা হয়ে গেছে, কিন্তু আলাদা হয়ে এখানে কিছু চলে আসছে, মানে একটা পার্ট নিচে চলে আসছে, একটা পার্ট উপরে চলে গেছে,
রাইট? তাহলে কি হয়েছে এটা? পুল অ্যাপার্ট। সো ক্রোমাটিড আর পুল অ্যাপার্ট টু দা অ্যানাফেস, মানে এটা হচ্ছে কি স্পিন্ডলের একদম কাছে চলে আসবে, স্পিন্ডলের কাছে পুল অ্যাপার্ট হয়ে যাবে। এখন কি হবে? ও তো এখানে কিছু চলে গেছে, ওইখানেও কিছু চলে গেছে, তাই না? তাহলে অ্যানাফেজ ফেজে কি 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 হয়? এখানে হবে হচ্ছে কি মাইক্রোটিবুল শর্টেন সেপারেটিং দা ক্রোমাটিড। এই যে মাইক্রোটিবুল গুলা দেখেন শর্টেন হয়ে গেছে, মাইক্রোটিবুল গুলা শর্টেন হয়ে গেছে এবং এখানে কি করছে? টেনে ওকে সেন্টারের দিকে নিয়ে আসছে। ঠিক আছে, সেন্টারের দিকে নিয়ে যাচ্ছে কিন্তু এখানে ক্রোমোজোম ওয়্যার দ্য মাইটোটিক স্পিন্ডল অ্যাটাচ। এরপরে কি হবে? এরপরে যখন আলাদা করে নিয়ে গেছে এইটা কি হয়ে যাবে? এটা একটা আলাদা হয়ে যাবে। এখানে দেখেন এই যে আলাদা 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 হয়ে যাবে, তাই তো? এটা কাজ